পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয় বিএনপি, বলছেন ফখরুল। অফিসার্স অ্যাড্রেসে জেনারেল ওয়াকারুজ্জামান, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করবে সেনাবাহিনী। এবং সর্বশেষ জানাবো রাশেদ খানের পোস্ট, হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার প্রস্তাবে ভেটো দেওয়া শুরু হয় একের পর এক হামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয় বিএনপি, বলছেন ফখরুল। আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয় বিএনপি, এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। থাইল্যান্ডের 7 দিনের চিকিৎসা শেষে সন্ধ্যা 6টার দেশে ফিরে এই মন্তব্য করেন বিএনপি মহাসচিব। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই। দেশের মানুষ নির্বাচন চায়, সংকট নিরসনের একমাত্র পথ দ্রুত নির্বাচন। সংস্কার নিয়ে বিএনপি মহাসচিব বলেন, যারা সংস্কার চাচ্ছে না সেটা তাদের দলের ব্যাপার। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে তিনি বলেন, সবার অংশগ্রহণে সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন হোক, এটাই প্রত্যাশা। অফিসার্স অ্যাড্রেসে জেনারেল ওয়াকারুজ্জামান, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করবে সেনাবাহিনী। দেশে এখন নির্বাচনের দিকে যাচ্ছে। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করবে বাংলাদেশ সেনাবাহিনী। এজন্য বাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ঢাকা সেনানিবাসে বেলা 12টার দিকে 1.5 ঘন্টা ব্যাপী অফিসার্স অ্যাড্রেসে সেনা সদস্যদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন। এর বাইরেও সেনাপ্রধান বাহিনীর শৃঙ্খলা, সত্যতা, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ছড়ানো, সেনাবাহিনীর ইস্যুতে নানা কটূক্তির জবাব এবং মাঠ পর্যায়ে কাজের বিভিন্ন বিষয়ে আলোচনা সহ প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। এ সময় সেখানে পদস্থ কর্মকর্তারা সরাসরি উপস্থিত ছিলেন। পাশাপাশি সব সেনা স্থাপনার কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত হন। অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, দীর্ঘ সময় ধরে সেনারা মাঠে দায়িত্ব পালন করছেন। আগে এত দীর্ঘ সময় মাঠে থাকতে হয়নি। তাই সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে। দূরত্ব থাকলে তা দূর করতে হবে। এ সময় সেনাবাহিনীর বর্তমান অবস্থা, করণীয় কাজ এবং দিক নির্দেশনা দিতে অফিসার্স অ্যাড্রেসে অফিসারদের সঙ্গে আরো কথা বলেন সেনাপ্রধান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ছড়ানো প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, সেনাবাহিনীর বিরুদ্ধে বিভ্রান্তিকর বার্তা ছড়ানো হচ্ছে। এসব থেকে বিভ্রান্ত হওয়া যাবে না, সতর্ক থাকতে হবে যাতে কেউ ভুয়া তথ্য ছড়িয়ে সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করতে না পারে। সেনা সদস্যদের উদ্দেশ্য করে তিনি আরো বলেন, দেশের মানুষ এখন সেনা সদস্যদের দিকে তাকিয়ে আছে। তোমরাই দেশের ভবিষ্যৎ, তাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। পাশাপাশি বাহিনীর চেইন অব কমান্ড অক্ষুণ্ণ রাখতে হবে। সেনাবাহিনী নিয়ে নানা ধরনের কটূক্তির বিষয়ে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, এসব মন্তব্যে অখুশি হওয়ার কিছু নেই। যারা এসব করছে তাদের বয়স কম, তারা আমাদের সন্তানের বয়সী। তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে, তখন নিজেরাই লজ্জিত হবে। সেনাপ্রধান আরো বলেন, সেনাবাহিনীর একটি পেশাদার সংগঠন। মাঠে দায়িত্ব পালনের সময় পেশাদারি দেখাতে হবে। প্রতিশোধমূলক কোনো কাজে জড়ানো যাবে না। নাম উল্লেখ না করে সেনাপ্রধান বলেন, একজন সেনা সদস্যের বিরুদ্ধে রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ তদন্তাধীন। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেনাবাহিনীর কোনো সদস্য রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াতে পারবে না। আরেক কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ নিয়েও তদন্ত চলছে। নৈতিক স্খলনের বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না, তবে মিডিয়া ট্রায়ালের ভিত্তিতে কাউকে সাজা দেওয়া হবে না। অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। সেনাপ্রধান অফিসার্স অ্যাড্রেসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, একজন সেনা কর্মকর্তাকে গড়ে তুলতে রাষ্ট্র বিপুল অর্থ ব্যয় করে। তাই কেউ যাতে অপরাধে জড়াতে না পারে সে বিষয়ে আগেভাগেই খেয়াল রাখতে হবে। অপরাধে জড়িয়ে পড়ার পর তাকে বাড়ি পাঠিয়ে দিলে সেটি রাষ্ট্রের অর্থের অপচয় ছাড়া আর কিছুই নয়। এর আগে 21শে মে অফিসার্স অ্যাড্রেস ডাকেন জেনারেল ওয়াকারুজ্জামান। সেখানে জাতীয় নির্বাচন ছাড়াও সমসাময়িক বিভিন্ন বিষয় উঠে আসে। তখন তিনি জানান, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত। নির্বাচনের বিষয়ে তার অবস্থান আগের মতোই। রাশেদ খানের পোস্ট, হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার প্রস্তাবে ভেটো দেওয়া শুরু হয় একের পর এক হামলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন ঘিরে জমজমাট ক্যাম্পাস। বিভিন্ন সংগঠনের প্রার্থীদের পদচারণায় মুখর মধুর ক্যান্টিন। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আলোচনা এসেছে 2029 সালের সর্বশেষ নির্বাচন ও নির্বাচন পরবর্তী নানা ঘটনা। সেবার ডাকসুতে ভিপি পদে নির্বাচিত হয়েছিলেন তৎকালীন ছাত্র অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর। বেশিরভাগ পদে ছাত্রলীগকে জয়ী ঘোষণা করা হয়। ওই সংসদে শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার প্রস্তাব ওঠে। এতে ভেটো দেন ছাত্র অধিকার পরিষদের দুই প্রতিনিধি নুরুল হক নূর ও আক্তার হোসেন।
হোসেন। হাসিনাকে আজীবন সদস্য করার প্রস্তাবটি করেছিলেন শামসুন নাহার হলের ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি। তিনি এবার ডাকসুর ভিপি পদে মনোনয়ন সংগ্রহ করেছেন। হাসিনাকে আজীবন সদস্য দেখতে চাওয়া ইমির ডাকসুতে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, যিনি সবশেষ ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। রাশেদ খান লেখেন, ডাকসুতে আলোচনা করে সিদ্ধান্ত নিল শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করতে হবে। সাবেক ভিপি নুরুল হক নূর ও সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন মিটিং এ উপস্থিত হওয়ার আগে আমরা ছাত্র অধিকার পরিষদের নেতারা মিটিং করে সিদ্ধান্ত নিলাম হাসিনাকে আজীবন সদস্য করা যাবে না। মিটিং এ উপস্থিত হয়ে নুরুল হক নূর ও আক্তার হোসেন শেখ হাসিনাকে আজীবন সদস্য করার প্রস্তাব ভেটো দিল। শেখ হাসিনার এই অসম্মান শেখ হাসিনা ও তার ছাত্রলীগের সন্তানেরা মানতে পারেননি। প্রতিশোধ নিতে করেছে একের পর এক হামলা। 2019 সালে ডাকসু মূলত ছাত্রলীগের প্যানেল দখল করেছিল। ছাত্র অধিকার পরিষদের প্যানেল থেকে আমরা ভিপি ডিজিএস সহ কেন্দ্রীয় সংসদে 11টি পদে জয়ী হই। কিন্তু ছাত্রলীগ ফলাফল ছিনতাই করে। তারপরও যে দুটো পদ ঘোষিত হয় সেটাকে কাজে লাগিয়ে আমরা চেষ্টা করেছি শিক্ষার্থীদের জন্য কাজ করতে। 2019 সালে ডাকসু নির্বাচনের মাধ্যমে হাসিনার পতনের বীজ বপন হয়। সেখান থেকে আমাদের আনুষ্ঠানিক ছাত্র রাজনীতি শুরু। 2018 সালে কোটা সংস্কার আন্দোলন, 2019 সালে ডাকসু নির্বাচনের সঙ্গে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত তারা এই প্রজন্মের প্রতিনিধি হিসেবে জাতিকে গণ অভ্যুত্থান উপহার দিয়েছে। প্রসঙ্গত 2019 সালে সর্বশেষ ডাকসু নির্বাচন শামসুন নাহার হলের ভিপি নির্বাচিত হয়েছিলেন শেখ তাসনিম আফরোজ ইমি। সেবার স্বতন্ত্র প্যানেল থেকে নির্বাচিত হয়েছিলেন তিনি। এবার সেই ইমি বাম গণতান্ত্রিক জোট থেকে ডাকসুতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভিপি পদে। তবে এবার ইমির একটি বিতর্কিত বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে। 2019 সালে ডাকসুতে নির্বাচিত হওয়ার পর ইমি এক টকশোতে জানিয়েছিলেন, পতিত স্বৈরাচার তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজীবন ডাকসু সদস্য হিসেবে দেখতে চাওয়ার কথা। সেবার এই প্রস্তাব উত্থাপিত হওয়ার পর থেকেই এর বিরোধিতা করে আসছিলেন তৎকালীন ডাকসু ভিপি নুরুল হক নূর। তবে ইমি নূরের বিরোধিতা করে সায় দিয়েছিলেন হাসিনার আজীবন সদস্য হওয়ার পক্ষে। একটি বেসরকারি টিভি টক শোতে এ বিষয়ে কথা বলেন ইমি। সেখানে তিনি ছাড়াও হাজির ছিলেন নুরুল হক নূর ও তৎকালীন সাধারণ সম্পাদক গোলাম রব্বানী। ইমি সেখানে বলেন, আমার হলে যেহেতু নির্বাচন সুষ্ঠু হয়েছে, কয়েকটা জায়গায় হয়নি এটি আমাকে মানতে হবে। কিন্তু যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছিলেন এবং তাকে যেহেতু আন্তরিক দেখেছি আমরা, ডাকসু নির্বাচনটি যেহেতু সুষ্ঠুভাবে আয়োজন করা সম্ভব হয়েছে, তার আন্তরিকতা ছাড়া কিন্তু এটা সম্ভব ছিল না। তিনি আমাদের গণভবনে ডেকে যে আতিথেয়তা দিয়েছেন, অন্তত কৃতজ্ঞতা বশত হলেও তাকে ডাকসুর আজীবন সদস্য ঘোষণা করা উচিত। পরে সে বছরের 30 মে ডাকসুর দ্বিতীয় কার্যনির্বাহী সভায় হাসিনাকে আজীবন সদস্য ঘোষণা করা হয়। যে বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয় সেখানে অবশ্য ভিপি নূরের স্বাক্ষর ছিল না। এই সিদ্ধান্তে সমর্থন ছিল না তৎকালীন ডাকসুর সমাজসেবা সম্পাদক ও বর্তমানে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনেরও। এই জামিনের সঙ্গে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই বলছেন আসিফ নজরুল। জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলা আসামি পুলিশ বাহিনীর এক সদস্যকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এই জামিনের সঙ্গে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি কথা বলেন। আসিফ নজরুল বলেন, জুলাই হত্যাকাণ্ডে শহীদ পরিবারের করা একটি মামলায় হাইকোর্ট পুলিশ বাহিনীর একজন সদস্যকে জামিন দিয়েছেন। এটি নিয়ে শহীদ পরিবারের সদস্যরা স্বাভাবিক কারণে ক্ষুব্ধ হয়েছেন। তবে এই জামিনের সঙ্গে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, হাইকোর্ট দেশের উচ্চ আদালত। হাইকোর্ট বা উচ্চ আদালত আইন মন্ত্রণালয়ের এখতিয়ারের অধীনে নয়। তিনি আরো বলেন, হাইকোর্ট উচ্চ আদালত